অবসরীর অবসর নাহি, অবসর নাহি। সেই কোন সাঁঝবেলায় ভিজে মাথা নিয়ে রান্নাঘরে ঢুকেছে, এখনও বেরিয়ে আসতে পারল না। চটপট কাজকাম সেরে পেট নামক মস্ত সাংটাকে শান্ত করে পাহাড়ের মতো গতরটা মাটিতে ধপ করে নামিয়ে দিয়ে ঠ্যাং ম্যাং বিছে কাঁড়ার মতো নাক ডেকে ঘুমাবে কোথায়? তা না, এখনও উনানে ফুঁ দিচ্ছে। আর উনানটাও হয়েছে সেই রকম। তিন দিকের তিনটি উঁচু ঢিবির মধ্যে দুটি ভেঙে গেছে। সেই ভাঙা দুটি ঢিবিতে দুটি ভাঙা ইঁটের টুকরো কোনো রকম ঠেলে গুঁজে ভরে দিয়ে লোহার কড়াইটা চাপিয়েছে। মাছ ভাসছে, চুনো মাছ। আজ খুব ভোর ভোর মুনিবদের খেতে কাজে লেগেছিল। সেই দৌলতে গায়ে মাখার জন্য 1 দশান তেল পেয়েছিল। সেই তেল গায়ে না মেখে হড়হড় কড়াইয়ে ঢেলেছিল। কিন্তু দুঃখের বিষয়, মাছের গায়ে এক ফোঁটাও লাগেনি। তপ্ত কড়াইয়ে তেল পড়তেই চোঁ করে ধোঁয়া হয়ে উড়ে গেছে। ফলে মাছগুলো তেল বিনা রুক্ষ ভাসছে, তাই কড়াইয়ে চ্যাট চ্যাট চিটিয়ে যাচ্ছে। খুন্তিতে ঠুকে ঠুকে মাছের চিট ছাড়াচ্ছে। মাছগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। মাছ পোড়া ভবক উঠছে। শুধু মাছ পোড়া কেন, ধোঁয়ারও ভবক উঠছে পুরো কড়াই জুড়ে। উনানটা তো জ্বলছে না, কেবল ফুঁ দিয়ে দিয়ে জ্বালাতন হয়ে যাচ্ছে। ভিজে কাঠ, একদম ভিজে সপসপে। কাজে যাবার আগে উঠানে মেলে দিয়ে গিয়েছিল অবসরী। সেই থেকে আর জায়গা বদল হয়নি। যেখানে কাঠ সেইখানেই পড়েছিল। অবসরী তো চৈপর দিন ঘরে ছিল না। ঘরে ছিল 9 বছরের মেয়ে কুড়ুনি। কিন্তু সে থাকাও যা আর না থাকাও তা। তাই কাজ সেরে ঘরে ফিরে আসতেই উঠানের পড়ে থাকা কাঠগুলোকে চোখে পড়েছিল। চোখ থেকে আগুন বেরোচ্ছিল তখন, কেননা কাঠগুলো আকাশের জল পেয়ে ভিজে গেছে। সেই ভিজে কাঠগুলো উনানে ঢুকিয়ে মাছ ভাসছে। ফলে উনানে আগুন জ্বলছে না, কেবল ধোঁয়া উঠছে। ধোঁয়াটা ঘরের ভিতর গুরুলোচ্ছে, মানে পাক খাচ্ছে। বাহিরের দমকা বাতাস ধোঁয়াটাকে বেরোতে দিচ্ছে না, ঠেলে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। অবসরী ধোঁয়াতে হাপুচুপু খাচ্ছে। বুকের ভিতর দম আটকে যাচ্ছে। চোখগুলো জ্বলে পুড়ে খাঁ হয়ে যাচ্ছে। বিরক্ত বিরক্ত। ঘরের এক কোণে জড়ো পুঁটুলি হয়ে শুয়ে থাকা ঘুমন্ত মেয়ে কুড়ুনিকে রাগে এক টালা দিল। মুখে বিড়বিড় করে বলতে থাকলো, অত বড় মেয়ে হয়েছিস, মায়ের ব্যথা বুঝলি নাহি? হ্যাঁ, মাটা কাজে গেছে আমাদের পিণ্ডি জোগাবেক বলে। ম্যাকটা আকুল করে আইছে, জল পড়বেক। কাঠগুলো উঠোনে মিলা আছে, ভিজে যাবেক। ঘরে ঢুকিয়ে দিই, তা নাহি খাল খাবুলে মাছ ধরতে গেছে। বাতে গুড়ালে তোর মাছ ধরা বার করব। আবার এক টালা, মানে চড়। কুড়ুনি দ্বিতীয়বার মার খেয়েও ওর কোনো হেলদোল নেই, এমন ঘ্যাত। মার খাওয়াটা ওর স্বভাব হয়ে গেছে। মার না খেলে ঘুম হয় না। অবসরী মেয়েকে বাম হাতে মেরে রাগে দুঃখে কাঁদছে। আর অপবিত্র বাম হাতের 5 আঙুল মাটিতে ঠেকিয়ে আঙুলের ফাঁক ফোঁক করে লেগে থাকা মাটি নাক দিয়ে শুঁকে সন্তানের শত্রু নিধন করছে। মনমরা হয়ে বসে থাকছে 2 হাঁটুর ফাঁকে মুখ গুঁজে। কুড়ুনি যখন মায়ের পেটে ছিল তখন শীতকালের রাত। শীত বলে শীত, ঘর থেকে বেরোনো যায় না। তো হঠাৎ তলপেটটা কনকনিয়ে উঠল। অবসরই ভাবল বাহ্যে যাবে। লণ্ঠন হাতে বাহ্যে গিয়েও ছিল ঘরের পেছবাদারে। ঘরের পেছনে ওই যে ছোট ছোট আঁকড় ঝোড়, তারপরই বাঁশবাগান। বাঁশবাগানের ফাঁকে ফাঁকে হিমসাগর গাছ। আম নয়, কিন্তু হলুদ গাছের মতো। খুঁড়লেই মাটির তল থেকে চ্যাং চ্যাং হলুদ বেরিয়ে আসে। শিলে দিলেই ও ফগলু, এক্কেবারে ফক্কা। হলুদ কোথা, এ যে উষনি জল। সেই হিমসাগর গাছের ফাঁকে লণ্ঠনটা নামিয়ে বাহ্যে বসেছিল অবসরী। কিন্তু বাহ্যে কোথায়? বাহ্যে তো দূরস্ত, পেটের তল থেকে একটা দানা পানিও বার হয়নি। ততক্ষণে হিমসাগর গাছের বাতাসে লণ্ঠনটা নিভে গেছে। অন্ধকারে পেট চাপড়াতে চাপড়াতে কখন যে এসে জলে নেমে গেছে খেয়াল করেনি। যখন খেয়াল হলো তখন জল থেকে আর উঠতে পারছে না। ভাগ্যে কমলি খুঁড়ি বামুনদের গোহালে ঘুঁটে চুরি করতে গিয়েছিল। গোয়ালের গোবরে পা দিতেই প্যাচ, সঙ্গে সঙ্গেই পা ধুতে হয়েছিল।
না হলে পায়ের চিহ্ন গোবরের স্বর দেখে দেখে সেই পা ধোয়ার সময় কমলে খুঁড়ি আবিষ্কার করেছিল অবসরীকে। তারপর জল থেকে টেনে তুলেছিল। যখন জল থেকে টেনে তুলল তখন মায়ের দ্বার দুফাঁক করে ঝরে পড়ল একটা তাজা রক্তপিণ্ড। ভাদি খুঁড়ি কোথায় লুকিয়েছিল কে জানে, হয়তো কমলি খুঁড়ির ঘুঁটে চুরি হাতে নাতে ধরবে বলে। কিন্তু কমলি খুঁড়িকে হাতে নাতে না ধরে ঝড়ের বেগে উড়ে এলো, এসেই টুক করে আঁচলেতে কুড়িয়ে নিল রক্তপিণ্ডটা। সেই থেকেই কুড়ুনি নামে পরিচিত হলো মেয়েটা। কুড়ুনি হবার সময় ওর মা জলে বুক ডুবিয়ে বসেছিল বলেই নাকি মেয়েটা খুব খাল খাবুলে। খাল ডোবা দেখলেই থালা দিয়ে জল সেঁচে খাবুলে খাবুলে মাছ ধরাতে ওস্তাদ। কুড়ুনিকে নিয়ে ওর মা যেদিন প্রথম আঁতুড় ঘরে শুয়েছিল সেদিন ধনপতি মুনিপ ঘর থেকে রাতের আহার পিনা সেরে সর্প ভয়ে হাততালি দিতে দিতে ঝোড় জল পেরিয়ে নিজের ঘরে ঢুকল। ঢুকেই অবাক, মেয়ের মুখ দেখে হাসতে হাসতে বলল, মেয়েই হোক আর ছেলেই হোক ভালোই ভালোই হয়েছে তো, মন্দ কি, ভগবান ভালো রাখুক। আর দুটিতে কাজ নেই, একটাই যথেষ্ট। ছোট সংসার সুখী পরিবার, ছোট সংসার সুখী। প্রথম দিকে অবসরই ধনপতির কথায় রাগ কাটেনি, কিন্তু বারবার সুখী পরিবার বলে চেল্লাতে অবসরীর মেজাজ গেল বিগড়ে। রাগের মাথায় বিছানায় পড়ে পড়েই ফোঁস করে ছোবল মারল। অমন সুখের মুখে আগুন? ধনপতি পাল্টা প্রশ্ন করল, কেনে কেনে? কেনে কেনে আবার কি? বুনের কোলে ভাই থাকবেক নাহি, ভাইয়ের কোলে বুন থাকবেক নাহি, ই আবার কোন দেশের কথা? ধনপতি অনেকক্ষণ কোনো উত্তর দেয়নি। গরুর গাড়ির ভাঙা পাইটার উপর উঁচু হয়ে বসে রাগে ফসফস করছিল। এবার রাগ কাটল। বুনের কোলে ভাই যদি না হয় তখন? কেনে হবে নাহি? তার কি কোনো মানে আছে? আছে বই কি, আছে বললেই তো হবেক নাহি, আবার একটা বুনও তো হতে পারে। কতদিনে ভাই না হয় দেখব। কঠিন মেয়ে বটিস তুই। ই বাবা, সমাজে ভাই থাকবেক নাহি, বুন থাকবেন নাহি, ই আবার হয় নাকি? ভাই বুন না থাকলে সমাজটা কেমন হবেক একবার ভেবে দেখেছ? সব স্বার্থপর হয়ে যাবেক, লাজ লজ্জা বলে কিছুই থাকবেক নাহি দেশে। কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, পিসিমা পিসেমশাই, মাসি মেসো, মামা মামিমা, ইগুলো সব দেশ থেকে উচ্ছেদ হয়ে যাবেক। তোমার নাতিপুতিরা কি করে জানবেক আমার কোলে বুন হলে একটা সম্পর্ক ছিল? জানতে হলে ওদেরকে ইতিহাস চেঁচিয়ে পড়তে হবেক নাহি? তুই পড়বি? ধনপতি রাগে উত্তর দেয়, আমি কেনে পড়ব? কেনে পড়বি নাহি? তুরই তো দরকার, আমার একার কেনে? সুবার দরকার। তাহলে চেঁচিয়ে পড়ার জন্যে একপাল ছেলে বিয়াবো তো। বিয়াবি? হ বিয়াবো। খেতে দিবে কে? ভাত দেয় কি ভাতারে? ভাত দেয় গতরে। তোর গতর কত? গতর আছে বলেই তো খাচ্ছি গো। খাচ্ছিস তো, কিন্তু থাকবে কোথায়? সি জায়গা আছে, এত বড় পৃথিবীতে জায়গার অভাব? তাহলে ছেলে বিয়াবো তো। এই বিয়াবো তো করে করেই কেটে গেল কটা বছর, কিন্তু একটাও বেটা ছেলের জন্ম দিতে পারল না অবসরী। একদিকে মাত্র কদিনের জন্ডিসেই ধনপতি ধন হারালো। দুর্বল শরীর নিয়ে পুকুরের পাড়ে বাজ্যে বসতে গিয়েছিল। একটু জোরে কোঁত দিতেই বাজ্যে না বেরিয়ে খাঁচা ছেড়ে প্রাণ পাখিটা ফুরুত করে উড়ে গেল। যাবার সময় কাউকে কিছু বলা কোয়া বা নোটিশ না দিয়েই চলে গেল। এইটুকু আক্ষেপ রয়ে গেল অবসরীর মনে। ধনপতি অবসরীর জন্য রেখে গেল একটা পাহাড় প্রমাণ বোঝা, কেননা এর মধ্যেই চারটি বিটি ছেলের জননী সে। বড়টা খালখাবুলে, মেজোটা ছ্যাতকাঁদুনে, সেজোটা লড়ে ভোলা, আর কোলেরটা তো নেহাত শিশু। এছাড়াও আরও দুটি পিস যন্ত্র রয়ে গেছে ধনপতির পুরনো এজলাসে। সে দুটি আর কেউ নয়, একটা অন্ধ খ্যাপা ননদ আর একটা বৃদ্ধ পঙ্গু শ্বশুর মশাই। এই ছয়টি পটে আঁকা বাবা শিবের অনুচর নিয়ে মা দুর্গার ভরা সংসার। এদেরকে সামাল দেওয়ার জন্য অবসরই ইজ্জত রাখতে জরুরি উপোস জানে।
আজ চৈপ দিন হাড় ভাঙা খাটাখাটুনি খেটেছে সে। কোন সকালে কোলের ছাটাকে ট্যাঁকে করে বেঁধে কাস্তে হাতে মুনিবদের মাঠে গেছে ধান কাটতে। ছাটাকে ট্যাঁক থেকে নামিয়ে ছাতা মাথায় এলের উপর শুইয়ে রেখেছিল। তারপর কাস্তের ডগে থুতু ছিটিয়ে অশরীরীয় আত্মাদের কাছছাড়া করে হুঁসমুস হুঁসমুস ধান কাটতে লেগে গিয়েছিল। প্রথম দিকে সকালটা বেশ হালকা মেজাজে ছিল, ফুরফুর বাতাস দিচ্ছিল। অবসরই বুকের কাপড় সরিয়ে বাতাস নিচ্ছিল, কিন্তু বেলা বাড়তেই রোদের চোট বাড়ে, বাতাসটাও বন্ধ হয়ে যায়। চারদিকে আগুন ঝরছিল তখন, কাস্তেটাও উত্তাপে তাপ ছাড়ছিল। তবু অবসরের বিরাম নেই। খসখস করে কেটে যাচ্ছিল ধান। মনটা বড় কু গাইছিল, কেননা আকাশটা পুরো থম মেরে গেছে। গাছের পাতা একটুও নড়ছে না, অথচ আগুন বৃষ্টি হচ্ছে যেন চরাচরে। ভয়ে ময়ে অবসরই ধান বাঁধতে শুরু করে দেয়। পাই পাই হাত ঘুরিয়ে বাঁধা ধানের আউলি ফেলে চারটে আঁটি বেঁধে তৈরি করে গন্ডা। গন্ডার পর গন্ডা নামিয়ে পাই ফেলে। ধানের আউলিগুলো রোদে খুব শুকিয়ে গেছে। তাড়াতাড়ি এঁটোতে গিয়ে আউলি কটকট ছিঁড়ে যাচ্ছে। তাই আউলির ভেতর থেকে নরম খড় বার করে ধান এঁটোচ্ছে অবসরী। একদম হাঁপ জিরেন নিচ্ছে না। কপাল বেয়ে ঘাম বেরিয়ে আসছে গড়গড়। ঘাম ফেলারও সময় নেই। সময় কোথা? ঘামে মাথার চুলগুলো ভিজে গেছে। চুল থেকে ঘামের বটকা গন্ধ ছাড়ছে। বমি করারও সময় নেই। আকাশটা খুব তাড়াতাড়ি কালো হয়ে এলো। পশ্চিম দিকে প্রথম মেঘ ঢুসালো, গুড়ুম। ছাতা মাথায় এলে শুইয়ে রাখা ছাটা ভয়ে তরাসে কোঁকিয়ে উঠল, কুয়া! অবসরই শুনেও শুনতে পেল না। ধান এঁটোনো হয়ে গেলে ধান গাদা দিচ্ছে অবসরী। আকাশটা কালো হয়ে যাচ্ছে ক্রমশ। সাদা বক উড়ে উড়ে কোথায় যেন চলে যাচ্ছে। প্যাচ করে হেগে দিয়ে যাচ্ছে ধান মাঠে। বকের হাগার বিকট গন্ধ ছাড়ছে, তবু বিরাম নেই। মা লক্ষ্মীর দানাগুলো খিলখিল হাসছে। ওদেরকে কি ফেলে রাখা যায় মাঠে? আকাশে ঝড় উঠল, তুমুল ঝড়। এলে শুইয়ে রাখা ছাটার মাথা থেকে ছাতাটা উড়ে গেল, উড়ে চলে গেল। অবসরই ধরতে গিয়েও ধরতে পারল না। ব্যর্থ মনোরথে ফিরে এলো। ছাটাকে বুকে জড়িয়ে ধরল। যখন ধরল, মনে হচ্ছে ঝড়ে মায়ে ছায়ে উড়ে চলে যাবে। অবসরই এলের আউড়ি কোলে ছাটাকে বুকে নিয়ে শুয়ে পড়ল। আউড়ি কোল হলো এলের নিচ অংশ, যেখানে বাতাস এসে বাধা পায়। তবুও বাতাস বাধা মানছে না। বাতাসে অবসরীর পতপত কাপড় উঠছে। শুধু কাপড় উঠছে না, অবসরীকে তুলছে আর ফেলছে। ঝড় বলে ঝড়। মাঠের গাদা দেওয়া ধান ঝড়ে উড়ে যাচ্ছে। অবসরীর গায়ে এসে ধূপ ধাপ আছাড় খেয়ে পড়ছে। অবসরই পিঠটাকে কুলো করে রেখেছে। যত পারিস কিলো, আমার পিঠ করেছি কুলো। ক্যানেলের ইউক্যালিপটাস গাছগুলো মড়মড় চড়চড় শব্দ করে পড়ে যাচ্ছে। তাল গাছের মাথা থেকে শুকনো তালপাতা উড়ে চলে যাচ্ছে। সাদা বক গুঁপ খেয়ে মাটিতে পড়ছে, পড়ে মরে যাচ্ছে। ক্রমে ঝড় কমলে মাটি থেকে ঝেড়ে মেরে উঠে কোলের ছাটাকে বুকের দুধ দিতে দিতে ঘরে গেল। ততক্ষণে বড় বড় টোপ দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিতে ভিজে গেছে অবসরী। ঘরে গিয়ে দেখল উঠানে রোদে দেওয়া কাঠগুলো উঠানেই পড়ে আছে, পড়ে পড়ে ভিজছে। কাল চেপরাত, মানে সারা রাত না ঘুমিয়ে কেটেছে অবসরীর। রান্না বান্না সেরে ছাগুলোকে খাইয়ে দাইয়ে কোনো রকম ঘুম পাড়িয়ে দিতেই আবার আকাশটা ঘোর করে নেমে এসেছিল। ঘোর বলে ঘোর। সারা রাত শুধু আরামহানে জল ঢেলে দিল, অর্থাৎ প্রচুর বৃষ্টি। বৃষ্টিতে ভিজে গেছে অবসরীর ঘর। আর ঘর তো খুব, মাটির ছেয়া দিয়ে দিয়ে কোনো রকম এক কুঠুরি, খড়ের চাল। চালগুলো পচে গেছে। 1 হাত 2 হাত গর্ত তৈরি হয়েছে। গর্ত দিয়ে ভদ ভদ জল পড়েছে। গর্ত মুখ সোজা করে থালাবাটি পেতে বসে আছে অবসরী। থালাবাটির উপর জল পড়েছে, দড়বড় দড়বড়। থালাবাটি ভর্তি হয়ে গেছে। বাহিরে জল ফেলে এসেছে, আবার ভর্তি হয়ে গেছে। তবু শেষ রক্ষা করতে পারেনি, ঘরটা ভিজে গেছে। দেওয়ালের ধারে ধারে ইঁদুরের গর্ত। গর্ত দিয়ে ভদভদ করে জল ঢুকছে।
জল পেয়ে ইঁদুরগুলো গর্ত থেকে ছুটে বেরিয়ে এসেছে। বেরিয়ে সারা ঘর ছুটাছুটি করছে, কোথাও ঠাঁই পায়নি। তিল ঠাঁই আর নাহি রে। গর্তে জল ঢোকার ফলে দেওয়ালের মাটি ভিজে গেছে, ভিজে সোঁদা মাটির গন্ধ বেরিয়ে আসছে। দেওয়ালগুলো হেলে গেছে, হেলে পড়ব পড়ব করছে। ছাগুলোর নড়া ধরে মা সারাটা রাত এপাশ ওপাশ করেছে শুধু, তবু ছাগুলো ভিজে গেছে, নাক টানছে। ছাগুলোর নড়া ধরে এপাশ ওপাশ করার ফলে নড়াগুলো দরজ ধরে গেছে। দরজের যন্ত্রণায় ছাগুলো কাঁদছে। দরজের হাত থেকে খেপা ননদটাও বাদ যায়নি, তবে ও ছাগুলোর মতো কাঁদছে না, কেবল গাল পাড়ছে, বিশ্রী বিশ্রী কথা বলছে। ননদটা জলে ভিজে থরথর কাঁপছে। কাঁপতে কাঁপতে বাবার গা থেকে গায়ের পরনের কাপড়টা টেনে খুলে নিয়ে ঢাকা নিচ্ছে। এতে ওর বাবা ন্যাংটো হয়ে পড়ে থাকছে। বাবার যখন শীত করছে তখন মেয়ের গা থেকে টেনে খুলে নিচ্ছে কাপড়টা। মেয়ের গায়ে তখন কিছুই থাকছে না। অবসরই সারাটা রাত বাপ বিটির কাপড় টানাটানি দেখেছে, দেখে আকুল হয়ে কেঁদেছে, কিন্তু জল ফেলতে পারেনি, কেননা তখন তো জলে ভিজে যাচ্ছে ঘরটা। পশ্চিম দিকের দেওয়াল থেকে মচমচ শব্দ বেরিয়ে আসছে। অবসরই ভয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে এলো। দেওয়ালের পেছন দিকে গেল, দেখল পেছন দিকের দেওয়ালটা এক হাঁটু জলে ডুবে আছে। জলটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, জলটা যেন বাহিরে কোথাও বেরুচ্ছে না। তাহলে কি ড্রেনের মুড়ি দিয়ে জল বেরুচ্ছে না? একটা লম্বা বাঁশ হাতে নিয়ে ড্রেন ধরে হপাং হপাং শব্দ করে জল কেটে কেটে এগিয়ে গেল। দেখল, হ্যাঁ, তার অনুমান ঠিক। মুড়ির মুখে ইঁদুর মাটি ফেলে ফেলে মুড়ি বুঝিয়ে দিয়েছে। হাতের বাঁশটা মুড়ির মুখে ঠেলে গুঁজে দিল। খেচারে খেচারে মুড়ির মুখ পরিষ্কার করল। করতেই দরদর বেগে জল বেরোতে থাকলো। জলের স্রোত অবসরীকে টেনে মুড়ির মুখে ভরে দিচ্ছে। ভয়ে ময়ে অবসরী ড্রেন থেকে বেরিয়ে এলো। ভিজে কাপড়ে ঘরে ঢুকলো অবসরী। ঢুকতেই পশ্চিম দিকের দেওয়ালটা হুড়মুড় শব্দ করে পড়ে গেল। দেওয়াল পতনের শব্দে ভূমি কেঁপে উঠল। ঘরের ভিতর থরথর কাঁপছে অবসরী, আর ঠাকুর নাম করছে, রোসো রোসো ঠাকুর, আর অমন করো না। আকাশে গুড়ুম শব্দ করে বাজ পড়ল। বাজের আলোয় উঠানের আমড়া গাছটাকে দেখতে পেল। আমড়া গাছে মুনিবদের লাঙলটা দাঁড় করানো আছে। ছুটে গিয়ে কাঁধে তুলল লাঙলটা। এক লহমায় সার কুড়ে পুঁতে দিয়ে এলো। আসার সময় সার কুড়টাকে হাঁটু গেড়ে গড় করল। রক্ষা করো নারায়ণ ঠাকুর, আর অমন ভাসিয়ে দিও না, ছেলেপুলে নিয়ে ঘর করতে দাও। সারকুড়ে মাথা ঠুকে অবসরী। মাথার চুলে সারকুড়ের ভিজে পোয়াল চুনি লেগে যায়। সারকুড় প্রণাম সেরে ঘরে এলো অবসরী। বৃষ্টিটার একটু জোর কমল। যখন কমল, ঘোষেদের ঘর থেকে সাঁড়া মোরগটা গলা তুলে বাঁক দিল, কোঁকড়ে কোঁক। মোরগের বাঁক শুনেই নাকি বাঁশঝোড় থেকে, সরমানা থেকে, মুড়মুড়ি গাছের ভিতর থেকে শেয়ালগুলো সব ডাক দিল, হুক্কা হুয়া, হুয়া হুয়া, ছেলেগুলোকে বাগিয়ে শোয়া। তো ছেলেগুলোকে বাগিয়ে শোয়াবে কি? তখন রাত কেটে ভোর হয়ে গেছে। অবসরী আর কাল বিলম্ব করে না। লণ্ঠন হাতে গোহালে যায়, গরু বার করে, দানে গরুগুলোকে খেতে দেয়। গো সেবা করে যখন অবসরী ঘরে ফিরে এলো, দেখল কুড়ুনি নাক দাবা দিয়ে বসে আছে। শ্বশুরটা এক ঝুড়ি হেগে রেখেছে ঘরের ভিতর, গন্ধ উঠছে। মাকে দেখেই কুড়ুনি চিৎকার করে উঠল, টেনে ফেলে দিয়ে আয় দিকি বুড়োটাকে। অবসরী ঘাড় নেড়ে চোখ টিপল, বলতে নাহি গুরুজন, বুড়ো হয়েছে। বুড়ো হয়েছে তো অত খাবার বাতিক কিসের? কুড়ুনি মায়ের সঙ্গে সমানে চপা করতে থাকলো, মানে ঝগড়া। অবসরী আর মেয়ের সঙ্গে পেরে উঠল না। খড়ের নুতো নিয়ে গু ফেলতে গেল। কুড়ুনি হাঁক দিল, গোবর দিয়ে ভালো করে হাত ধুয়ে আসবি কিন্তু, নইলে তোকেও টেনে ফেলে দিয়ে আসবো। হাত ধুয়ে ঘরে বসলো অবসরী। তখনও গন্ধটা ঘরের ভিতর ঘুরপাক খাচ্ছে। পেটের নাড়িগুলো বেরিয়ে আসছে মুখ দিয়ে। এরই মাঝে ধনপতি ঝুপ করে অবসরীর মাথায় চেপে বসল, থাকবি কোথায়? সত্যিই আজ অবসরীর থাকার জায়গা নেই। পশ্চিম দিকের দেওয়ালটা পড়ে গেছে, বাকি 3 দিকের দেওয়াল হাঁ হয়ে হেলে গেছে।
ঘরের ভিতরটা ভিজে জবজবে হয়ে রয়েছে। এখনও এখানে সেখানে জল জমে আছে। পুকুরে যেমন মাছ চাষ করা যায়, হয়তো আর কিছুদিন পর পুকুর হয়ে যাবে ঘরটা। চিন্তায় ভাবনায় অবসরীর মাথাটা ঘুরছে। যেমন পৃথিবী ঘুরে মহাবেগে, অবসরীর মাথাটাও ঘুরপাক খাচ্ছে, কিন্তু কুল কিনারা পাচ্ছে না। শেষমেশ বিডিওর শরণাপন্ন হলো অবসরী। বিডিওর রাঙা পা দুটিকে জড়িয়ে ধরল। আমি মরতে বসেছি বিডিয়া সাহাব, আমাকে বাঁচান, আমার চারটি বিটি ছেলে। বিডিও সদয় হলো, মুখ তুলে তাকালো, জিজ্ঞাসা করল, কি নাম তোমার? অবসরী উত্তর দিল, অবসরী। বিপিএল কার্ড আছে? হ আছে। 2 টাকা দরে চাল পাও? হ পাই। বিপিএল নাম্বার জানো? হ জানি। কত? পিটু সমান 3 আর স্কোর 34। বিডিও ঘাড় নাড়ল, জিভ তুলে চকচক করল, বলল, মাপ করো, স্টেপ জাম্প করতে পারবো না, এখনো অনেক দেরি আছে তোমার। অবসরী বিডিওর পা ছেড়ে অফিস সংলগ্ন বটগাছের ছাওয়ায় বসল। চারদিকে সান বাঁধানো বেদি বটগাছটাকে ঘিরে রেখেছে। সেই ঘেরার অলিন্দে নিজেকে কোনো রকম সঁপে দিল। দিতেই অবসরীর মাথায় প্যাচ করে হেগে দিল একটা কাক। হেগে উড়ে গেল। উড়তে উড়তে কা কা করতে থাকলো। অবসরী মাথায় লেগে থাকা কাকের গু হাতে পড়ে পরিষ্কার করল না, গায়ে পায়ে লেপটে নিল। তারপর হনন করে হাঁটতে থাকলো। আকাশটা আবার কালো করে নেমে এসেছে। বড় বড় টোপ দিয়ে জল পড়ছে। জলে ভিজে যাচ্ছে অবসরীর সারা গা। অবসরী গা পেতে জল নিচ্ছে। অবসরীকে জলে ভাসিয়ে দিক, ভেসে যাক চরাচর, সব ভেসে যাক। অবসরীর গা বেয়ে দর দর বেগে জল বইছে। জলে পরিষ্কার হয়ে যাচ্ছে অবসরীর গা। কাকের গু ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। অবসরী সাদা হয়ে উঠছে ক্রমশ। ডাংমানার মাঠে এসে দেখল গজে বাঁধা লাল গাইটা চুবুড় ভেজা ভিজে গেছে। ভিজে রং বদলেছে, লাল রংটা পাল্টে গেছে। গজের চারপাশ ঘুরছে গাইটা, ঘুরে ঘুরে গজ উপড়াতে চাইছে। মাঝে মাঝে হ্যাঁচকা টানও মারছে, কিন্তু গজ উপড়াতে পারছে না, এত গভীরে পোঁতা আছে গজটা। অবসরী গাইটাকে দেখে থমকে দাঁড়ালো। গাইটাও ওর গায়ের গন্ধ পেয়েছে, তাই দাঁড়িয়ে গেছে, আর ঘুরছে না। কেবল চোখ তুলে অপলক তাকিয়ে আছে আর হাম্বা ডাকছে। তার মানে অবসরীকে চিনেছে। অবসরীও দূর থেকে হাত নেড়ে ওর উপস্থিতির জানান দিল। কাছে গিয়ে গজ উপড়ে দড়িটা ওর পিঠে চাপিয়ে দিল। গজ, গাই, মানুষ সব জলে ভিজছে। বাথানের কাছে যেতেই গাইটা বাথানে ছুটে ঢুকে গেল। অবসরী মনে মনে ভাবছে, নিরাপদ আশ্রয়ে কে না ছুটে যায়। গাইটাকে বাথানের গজে বেঁধে দিল অবসরী। বেঁধে বেরোতে যাবে এমন সময় দেখল গাইটা কাত হয়ে দাঁড়িয়ে রয়েছে। অবসরীকে কিছুতেই বেরোতে দিচ্ছে না। এমন দুর্যোগে কেউ কি কাউকে বেরোতে দেয়? অবসরী গাইটার গলার ঝুঁটিতে হাত বুলাতে থাকলো। আরাম পেয়ে গাইটা চোখ মুদল। চোখ মুদে কি ঘুমিয়ে গেল? অবসরী সুর বাথান ছেড়ে বেরিয়ে এলো। যখন বেরিয়ে এলো তখন গাইটা জানতে পেরেছে, তাই হাম্বা ডাকছে, হাম্বা। অবসরী হাত নেড়ে আশ্বস্ত করল, আসছি আসছি, এসে খেতে দিচ্ছি। অবসরী যখন ঘরে এলো দেখল ঘরের পেছন দিকে দেওয়ালটা পড়ে গেছে। একটা ইঁদুর চাপা পড়ে রয়েছে, মরে পড়ে আছে। ঘরে মরা মরা গন্ধ। হেঁসুলের ঢাকনা খুলে পা ছড়িয়ে পান্তা ভাত খেতে বসলো। পান্তা ভাতে নুন ছড়িয়ে ফুঁ দিয়ে ভাত খাচ্ছে অবসরী। এমন সময় উঠানে আলো জ্বলল। মেঘ কেটে গেল তাহলে। একদল তরুণ তরতাজা যুবক বাইঠুকে অবসরীর সামনে দাঁড়ালো। এ যেন ভাঙা ঘরে চাঁদের হাট। যুবকগুলো সমস্বরে বলল, বড় সমস্যায় পড়েছি মা। অবসরী মুখের ভাত চিবোতে চিবোতে বলল, কও তোমাদের সমস্যাটা কি, কও দেখি একবার। যুবকগুলো বলল, আমরা একটা নতুন দল গড়েছি। অবসরী বলল, বেশ তো, লড়ে যাও। লড়ে তো যাব, কিন্তু সামনে দাঁড়াবে কে? তোমাদের এই সমস্যা? হ্যাঁ মা, তোমাকে আমাদের মহিলা প্রতিনিধি হতে হবে।
অবসরই কি বুঝলো কে জানে, গলাতে এক ঘটি জল হড়হড় করে ঢেলে নিল। তারপর ঢেকুর তুলে বলল, তোমরা তো বাঘকে ইঁদুর বানাও, ইঁদুরকে বাঘ। তো আমাকে একবার দেশের ভার দাও না, কথা দিচ্ছি কোনো গর্বী মানুষকে উদম জায়গায় থাকতে হবেক নাহি। সকলের মাথায় ছাদ তুলে নিব, পাহাড় ভাঙা পাথরের ছাদ, যাতে কোনো দিন না ভাঙে।